সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জীবনের গল্পের প্রথম পর্বে। আজকে আমি উপস্থাপন করব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামে আমার একজন বোনের জীবনের ঘটনা। তিনি একজন প্রবাসী। আপনারা সবাই জানেন, বাংলাদেশে প্রবাসী ভাই বোনদের জীবনে বঞ্চনার কোনো সীমা থাকে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তো দূরের কথা, একদম নিতান্ত পরিবারের মধ্যে বাবা মা ভাই বোনদের দ্বারাও আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক ক্ষেত্রে শোষণ এবং বঞ্চনার শিকার হয়ে থাকেন। সঙ্গত কারণে আমি আমার বোনের নাম এখানে উপস্থাপন করছি না। আমি তার একটি ছদ্মনাম দিচ্ছি। আমার বোনের নাম ফাতেমা। আমার বোন যখন ছোট তখন তার বাবা মারা যান এবং তিনি মামার বাড়িতে মায়ের সংসারে আসলে মানুষ হয়েছেন। এবং যখন আমার বোনকে বিয়ে দেওয়া হয়, পরবর্তীতে তার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে 2 বছরের মাথায়, অর্থাৎ বিয়ের 2 বছর পরে। কন্যা সন্তান জন্মের 4 বছরের মাথায় আমার বোন হঠাৎ করে বিধবা হয়ে যান। অর্থাৎ যিনি আমার বোনের স্বামী ছিলেন তিনি অসুস্থতার দরুন মৃত্যুবরণ করেন। এবং আমার বোন তার কন্যা সন্তানকে নিয়ে তখন থেকেই তার জীবনের সংগ্রাম শুরু হয়। আসলে তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কে তার ভরণ পোষণ বহন করবে। এবং ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তিনি হয়তো দ্বিতীয়বার বিয়ের চেষ্টা করেছেন, কিন্তু ওনার কন্যা সন্তান থাকায় দেখা যায় যে সেখান থেকে আসলে ফিডব্যাকটা খুব পজিটিভ আসে না। এবং যেহেতু তিনি একজন মা, তিনি তার সন্তানকে ছাড়া আসলে কোনোভাবেই নতুন সংসার গড়তে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তো সেই সময় আমার বোনের কাছে একটা অফার আসে যে সৌদি আরবে একজন ভালো কফিল বা মালিক রয়েছেন, সেখানে ভালো কাজের অপরচুনিটি আছে। এবং আমার বোন তখন তার বয়স ছিল 30 বছর এবং কন্যা সন্তানের বয়স ছিল তখন 6 বছর। এই সময়ে তিনি স্বামী মৃত্যুর পরে তিনি আসলে 2 বছর তিনি সার্ভাইভ করেছেন। তো তিনি আসলে কোনো কিছু করে উঠতে পারেন নাই। অবশেষে তিনি একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তার পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র সম্পন্ন করে, ভিসা করে এবং তার যে ওয়ার্ক পারমিট প্লাস কন্ট্রাক্ট লেটার সবকিছু উনি দেখেই উনি সৌদি আরবে গিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ তিনি যে সৌদি আরবে ছিলেন তিনি যথেষ্ট ভালো ছিলেন সেখানে। এবং তার যে মালিক বা কফিল তিনি যথাসময়ে তাকে বেতন পরিশোধ করেছেন। এমনকি প্রতি 1 থেকে 1.5 বছর অথবা 2 বছরের মাথায় উনি বাংলাদেশে আসতেন। এবং আমার বোনের যে মেয়ে সে আসলে তার নানির কাছে থাকতো, অর্থাৎ আমার বোনের মায়ের কাছেই সে থাকতো। তো আমার বোনের যে ফাতেমা, আমার বোন, আমি যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বোনের তারা আসলে এক ভাই এবং এক বোন। সুতরাং তার সম্পর্কে বা আপনজন বলতে গেলে নিজের কন্যা, তার নিজের মা এবং নিজের ভাই। এবং তার কন্যাকে আসলে মামা এবং নানি তাদের কাছে রেখে তিনি নিশ্চিন্তে প্রবাসে গমন করেছেন, সৌদি আরবে গিয়েছেন। এরই মধ্যে আমার বোনের যে মেয়ে সে আসলে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী যখন অতিক্রম করে, এসএসসি পাশ করার পরে নওগাঁর একজনের সাথে তার বিয়ে হয়ে যায় এবং তিনি নবাবগঞ্জ সল্লা ইউনিয়ন ছেড়ে তিনি আসলে চলে আসেন নওগাঁ জেলাতে, অর্থাৎ আমার বোনের যে মেয়ে। এবং আমার বোন দীর্ঘ প্রায় 14 বছর সৌদি আরবে ছিলেন এবং তিনি সেখানে কাজ করেছেন এবং প্রতি মাসে তার যে উপার্জন সেটা বিশ্বস্ততা এবং আন্তরিকতার সহিত তিনি তার মা এবং ভাইয়ের কাছে প্রেরণ করেছেন। মূলত তার মায়ের কাছে তিনি দিয়েছেন এবং মাকে বলতেন যে মা, যেহেতু আমার স্বামী নেই এবং আমার একটা মাত্র মেয়ে, তো আমার ভবিষ্যৎ আমি তোমার হাতে তুলে দিলাম।
তুমি তোমার মতো আমার সঞ্চয়গুলোকে তুমি আমানত হিসেবে রক্ষা করবা। তো যেহেতু জন্মদাত্রী মা এবং আমার যে বোন ছদ্মনাম ফাতেমা, তিনি আসলে বিশ্বাস করেই আসলে সবকিছু মাকে দিয়েছিলেন। এবং দীর্ঘ 14 বছর ফাতেমা যখন, আমার বোন, তিনি যখন সৌদি আরবে কাজ করলেন এবং তার শরীর আসলে প্রথম দিকে যেরকম সায় দিত, শেষের দিকে আসলে শরীর আর ভালো লাগছে না, বিদেশের আবহাওয়া সবকিছু মিলিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে আসলে উনি আর বিদেশে থাকবেন না। উনি 14 বছর এই যে সৌদি আরবে তীব্র গরমে উনি কষ্ট করলেন, ঘাম ঝরালেন, ওনার প্রবাস জীবনের কষ্টে অর্জিত যে অর্থ, এটা দিয়ে উনি দেশে এসে ছোটখাটো একটা ব্যবসা বা কোনো একটা কিছু করবেন আর কি, জীবন ধারণের জন্য। তো সেই নিয়তে উনি সর্বশেষ যখন দেশে আসেন 2019 সালে, সেই সময়ে বাড়িতে কয়েকদিন উনি অতিবাহিত করলেন। এরপর একদিন উনি ওনার মা এবং ভাইয়ের সাথে বসলেন যে, মা এবং ভাই, দেখো আমার শরীর আগের মতো আসলে আর পারমিট করছে না, আমি আর আগের মতো কাজ করতে পারছি না এবং আমার এই প্রবাস জীবন আর ভালো লাগছে না। কারণ আমি দীর্ঘ 14 বছর, যেখানে 1 যুগ 2 বছর আমি তো থাকলাম প্রবাসের মাটিতে, এবং আমি যা উপার্জন করলাম সেগুলো আমি তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা আমার মেয়েকে বড় করেছো এবং মেয়েকে বিয়েও দিয়েছো। আমি এখন দেশে চলে আসতে চাই। তো আমার যে সঞ্চয়গুলো আছে, আমার কত টাকা সঞ্চয় হয়েছে, এইটা যখন তিনি তার মাকে বললেন, তখন ওনার মা এতটাই নেতিবাচক আচরণ করলেন এবং কিছু দোহাই দিলেন যে, আমি তো জন্মদাত্রী মা, আমি তোকে পেটে ধরছি, তুই কিছু টাকা পয়সা উপার্জন করে আমাকে দিয়েছিস, এই জন্য আমার কাছ থেকে তুই হিসাব চাবি, হিসাব নিবি, এটা কোন ধরনের কথা? তো ফাতেমা আপা বারবার ডিফেন্ড করলেন যে, না ঠিক আছে, আমি তো দিয়েছি, তোমার খরচ, আমার মেয়ের খরচ, মাঝে মধ্যে আমার ভাইয়ের খরচও আমি দিয়েছি, আপদে বিপদেও আমি দিয়েছি, এবং বাকি যে অর্থ আমি তো পুরোটাই তোমার কাছেই দিয়েছি, যে তুমি সংসারের জন্য খরচ করবা, প্লাস আমার জন্য তুমি সঞ্চয় করবা। তো আমার সঞ্চয় আসলে কতটুকু, এইটা যদি তুমি একটু আমাকে বলতা। এবং তার মা কোনোভাবেই আসলে তার সেই টাকার কোনো সঠিক হিসাবটা দিতে পারে না। তো ফাতেমা আপা আশেপাশের মানুষের মারফত জানতে পারলেন যে, তার মা যে ছোট একটা জমি কিনেছে এবং সেই জমিতে যে একটা দোকান করেছে, এইটা মূলত আসলে তার ভাইয়ের জন্য করেছে। জমিটা মূলত তার মায়ের নামেও না, জমিটা আসলে তার ভাইয়ের নামেই কেনা। অর্থাৎ তার মা ফাতেমা আপার টাকা দিয়ে তার ভাইয়ের নামে এক টুকরো জমি কিনেছেন এবং সেই জমিতে একটা দোকান, ওয়াল টিন শেড দিয়ে একটা দোকানও তৈরি করেছেন। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ফাতেমা আপা নিজের মেজাজের উপরে উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনি তার মায়ের সাথে একদিন তুমুল ঝগড়ায় লিপ্ত হন, এবং ঝগড়া চলাকালীন সময়ে উনি ওনার মাকে একটা পুশ, মানে একটা ধাক্কা দিয়েছেন, যাতে ওনার মা পড়ে যান। এই বিষয়টা উনিও স্বীকার করেছেন যে, হ্যাঁ, যেহেতু উনি আমার মা, ওনাকে আমার এই ধাক্কাটা দেওয়া ঠিক হয়নি। তো এইটা যখন, এই ইনসিডেন্টটা যখন ঘটলো, তখন ওনার মা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন, ভাই আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন যে, তোর মতো, মানে ওনাদের কথা অনুযায়ী, যে তোর মতন বোন আমাদের আর দরকার নেই এবং আমরা তোকে পরিচয় ত্যাগ করলাম। তো ফাতেমা আপা কিছুদিন দেশে থেকে উনি খুব মনমরা হয়েছিলেন এবং সর্বশেষ উনি কোনো উপায়ন্তর না পেয়ে আবারও উনি ভিসার ব্যবস্থা করলেন এবং উনি ওনার পুরনো যে সৌদি আরবের যে কফিল বা মালিক, উনি তার কাছে ফিরে গেলেন। এবং সেখানে যাওয়ার পরে আপা বেশি দিন ওখানে সুস্থ স্বাভাবিকভাবে আসলে কাজ করতে পারেন নাই। অল্প কিছুদিন কাজ করার মধ্যেই ওনার কিছু মানসিক সমস্যা দেখা দেয় এবং ওনার যিনি কফিল বা মালিক, তিনি ওনাকে বিমানের টিকিট কেটে বিমানে তুলে দেন যে, তুমি এখন আর ফিট না, তুমি বাংলাদেশে ফিরে যাও। তো আপনারা জানেন যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা ডেস্ক রয়েছে, যেটাকে বলে প্রবাসী কল্যাণ ডেস্ক। যদি কেউ অসুস্থ হয় অথবা যদি কারো খাদ্য, আবাসন, যাতায়াত, চিকিৎসার প্রবলেম হয়ে থাকে, ডেস্কে গিয়ে জানালে এবং প্রপার কাগজপত্র দিলে ডেস্ক থেকে আসলে সহায়তা করা হয়, অথবা কোনো উন্নয়ন সংস্থাকে কন্টাক্ট করিয়ে দেওয়া হয় বাকি সেবাটা
উন্নয়ন সংস্থাগুলো আসলে দিয়ে থাকে, খুব যত্ন সহকারে দিয়ে থাকে। তো ফাতেমা আপা যখন সৌদি আরব থেকে আসলেন, উনি জাস্ট খালি হাতে আসলেন, একটা বোরকা পরিহিত ছিলেন, পায়ে একটা স্যান্ডেল এবং হাতে জাস্ট একটা শপিং ব্যাগে ওনার দু একটা কাপড় ছাড়া ওনার কাছে আসলে কিছুই ছিল না। মোবাইল ফোন পর্যন্ত ওনার কাছে ছিল না। তো বিমানবন্দর কর্তৃপক্ষ এই অবস্থায় ওনাকে যখন রিসিভ করেন, তখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কাছে ওনাকে হস্তান্তর করেন এবং সবাই মিলে দেখেন যে আসলে ওনার মানসিক সমস্যা হয়েছে এবং উনি নিজের ঠিকানাটা প্রপারলি বলতে পারছেন না, যদিও ওনার হাতে পাসপোর্ট রয়েছে। তো পাসপোর্ট থেকে ঠিকানা বের করে আসলে সেখানে যোগাযোগ করাটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে সরকারের পক্ষ থেকে এবং উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ওনাকে ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ওনাকে নিয়ে যাওয়া হয় ও সেখানে ওনাকে ভর্তি করা হয় এবং ওখান থেকে ওনার বেসিক যে শারীরিক চেক আপ গুলো সেগুলো করা হয়। বাট উনি নিজের ঠিকানাটা আসলে বলতে পারছিলেন না এবং পাসপোর্ট দেখে আসলে ওনার যে ঠিকানাটা আইডেন্টিফাই করা হয় ইন্টারনেট থেকে, আসলে নবাবগঞ্জ উপজেলা এবং সল্লা ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাহেব ছিলেন সেই সময় 2020 সালে ওনাকে কল করা হয়। ওনাকে কল করে বলা হয় যে আপনার ইউনিয়নের এত নং ওয়ার্ডের ওনার পিতা এবং মাতার নাম এই, আপনি ওনাকে চেনেন কিনা। তখন চেয়ারম্যান সাহেব চিনতে পারলেন না, উনি বললেন আমার থেকে বরং মেম্বার সাহেব ভালো বলতে পারবেন এবং তিনি তখন মেম্বার সাহেবের নাম্বার দিয়েছিলেন এবং মেম্বার সাহেবের সাথে যখন যোগাযোগ করা হয় মেম্বার সাহেব চিনতে পারলেন এবং মেম্বার সাহেব সশরীরে আমার এই ফাতেমা আপার বাড়িতে গেলেন এবং সেখানে তার মাকে বললেন যে আপনার মেয়ে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে, অর্থাৎ এক ধরনের আমরা যাকে পাগল, এই শব্দটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, মানসিক ভারসাম্যহীন হয়েই আসলে সৌদি আরব থেকে উনি ফেরত আসছেন। তো উনি, ওনার মা এবং ওনার ভাই এক বাক্যে বলে দিলেন যে আসলে আমাদের কোনো মেয়ে নেই এবং আমরা ওর পরিচয় আমরা ত্যাগ করেছি, ওর সাথে আমাদের কোনো যোগাযোগও নেই, আমাদের কোনো সম্পর্কও নেই। এবং পরবর্তীতে মেম্বার সাহেব অনেক চেষ্টা করেও আসলে তিনি পারলেন না তার মাকে এবং ভাইকে ঢাকায় এনে, অর্থাৎ সরকার এবং উন্নয়ন সংস্থার কাছে যে উনি ছিলেন, ওনাদের জিম্মায় ছিলেন ফাতেমা আপা, ওনাকে যে হ্যান্ড ওভার করবে এই পরিস্থিতিটুকু ছিল না। এবং এরপরে মেম্বার সাহেবকে অনুরোধ করা হলো যে তাহলে ওনার যে মেয়ে এবং মেয়ের জামাতা ওনার যে নওগাঁ জেলাতে থাকেন, যদি আপনি একটু কষ্ট করে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু ব্যবস্থা করতে পারতেন। তো মেম্বার সাহেব ওনার কোনো একজন আত্মীয়ের কাছ থেকে ওনার মেয়ে এবং মেয়ে জামাতার নাম্বার সংগ্রহ করলেন এবং তখন ঢাকা থেকে যখন ওনার মেয়ে জামাতাকে ফোন করা হয় তখন উনি হয়তো কৃষিকাজের জন্য খেতে গিয়েছেন, ধান কাটার জন্য। তো মেয়ে জামাতা বেশ ভালো রেসপন্স করলো এবং উনি বললো যে দেখেন এখন তো দুপুর 12টার সময় নওগাঁ থেকে ঢাকার আসলে বাস পাওয়া যায় না, সাধারণত সকালে এবং সন্ধ্যায় বাস ছাড়ে ঢাকার উদ্দেশ্যে, তো আমরা আজকে রাতেই আমার স্ত্রী সহ আমরা আসব। এবং কথা অনুযায়ী আসলে ওনার মেয়ে এবং ওনার মেয়ের জামাই ওনারা নওগাঁ থেকে ঢাকা এসেছেন, শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ফাতেমা আপার সাথে মা এবং মেয়ের দেখা হয়েছে, সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি। তো আমরা সন্দেহ করেছিলাম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্দেহ করেছিল যে সৌদি আরবে উনি যে কফিল বা মালিকের কাছে ছিলেন, হয়তো সেই মালিকের কোনো অত্যাচার বা নির্যাতনে হয়তো ফাতেমা আপা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মানসিকভাবে উনি ভারসাম্যহীন হয়েছেন। তো ওনার মেয়ের সাথে কথা বলে যেটা পরে আমরা পরবর্তীতে পরিবারের এই যে ঘটনা, ওনার যে 14 বছরের যে উপার্জন সেটা যে আসলে নিজের জন্মদাতা মা এবং নিজের সহোদর ভাই তারা যে আসলে সেটাকে কি বলবো, এটাকে আত্মসাৎ শব্দটা ব্যবহার করব কিনা, তারা যে তার যে টাকা পয়সা অর্থ সেটা যে খরচ করেছেন এবং এই শেষ সময়ে এসে উনি টাকা পয়সার হিসাব চাইলে ওনাকে যে অস্বীকার করেছেন, এই বিষয়টা আসলে উনি কোনোভাবেই মেনে নিতে পারেননি যে আসলে মা কিভাবে এরকম করতে পারে বা নিজের ভাই কিভাবে এমনটা করতে পারে। তো পরবর্তীতে ওনাকে ফলো আপ নেওয়া হয়েছিল ফাতেমা আপাকে, উনি ওনার মেয়ের বাড়িতেই ছিলেন নওগাঁতে কয়েক মাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি যে ঔষধ সেবন করেছিলেন আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গিয়েছিলেন
এবং ওনাকে কাউন্সেলিং করা হয়েছিল যে আসলে জীবন তো আর শেষ হয়ে যায় না, আপনি আবার নতুন করে শুরু করেন। তো বিদেশে যাওয়ার আগে আপনি 2টা ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন, একটাতে নিজের সঞ্চয় জমা রাখবেন এবং অন্যটা পরিবারের সদস্যের নামে, যেমন আপনার মেয়ে থাকলে মেয়ে, ছেলে থাকলে ছেলে। সংসার চালানোর জন্য আপনি যে অর্থটা আসলে তাদেরকে দিতে চান, এই অর্থটা আপনি সেখানে দিবেন। তো বাংলাদেশে আমাদের প্রবাসী ভাই এবং বোন, ওনাদের যে আসলে উপার্জিত অর্থ, ওনাদের মাথার ঘাম পায়ে ফেলা তীব্র গরমে ধুলাবালির মধ্যে খুব ঝুঁকিপূর্ণভাবে ওনারা যে কাজ করে অর্থ এদেশে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, পরিজনের কাছে যে পাঠান, এই অর্থ আসলে সবসময় যে সঠিক ব্যবহার হয়েছে সেরকমটা না। এরকম হাজার হাজার গল্প পাওয়া যাবে বাংলাদেশে, যে অর্থ, প্রবাসী ভাইদের যে অর্থকে মিস ইউজ করা হয়েছে আসলে। তো ফাতেমা আপা ঘুরে দাঁড়িয়েছেন, তবে এটা আমাদের জীবনের ক্ষেত্রে অনেকটা শিক্ষা দেয় যে একটা সময় বলা হতো মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড, টাকা পৃথিবীর দ্বিতীয় ঈশ্বর। হয়তো এটা বললে সৃষ্টিকর্তা মাফ করুক, যে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যে টাকাই এখন ঈশ্বরের চেয়ারে, স্রষ্টার চেয়ারে অবতীর্ণ হয়েছেন। তো প্রবাসী ভাইদের এই যে অর্থ, সেটা আরো ম্যানেজ করার ক্ষেত্রে আরো দক্ষ হওয়ার পরামর্শ দিচ্ছি সবাইকে, এবং এই বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। ইনশাল্লাহ আগামীতে দ্বিতীয় কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।